সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফেসবুক লাইভ ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের মেন্ডেলের সূত্রের ব্যতিক্রমগুলো পড়াচ্ছি। আমি গত ক্লাসে মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম এবং দ্বিতীয় সূত্রের একটি ব্যতিক্রম পড়িয়েছি। দ্বিতীয় সূত্রের মোট দুই ধরনের ব্যতিক্রম আছে, পরিপূরক জিন আর অ্যাপিস্টেসিস। পরিপূরক জিন আমি গত ক্লাসে তোমাদের পড়িয়েছি। আশা করি তোমরা সবাই পড়েছো এবং বুঝেছো বিষয়টি। আজ পড়াবো হচ্ছে অ্যাপিস্টেসিস। তোমাদের মেন্ডেলের সূত্রগুলো এবং এই সূত্রের ব্যতিক্রমগুলো খুব ভালোভাবে জানতে হবে এবং ম্যাথের মতো প্র্যাকটিস করতে হবে। তো অ্যাপিস্টেসিস হচ্ছে দুই ধরনের, প্রকট অ্যাপিস্টেসিস আর হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিস। প্রথমে তোমাদের জানতে হবে অ্যাপিস্টেসিস কি। যখন নন অ্যালিলিক জিনের, দুটি নন অ্যালিলিক জিনের একটি জিন অন্য একটি জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, তখন তাকে বলা হচ্ছে অ্যাপিস্টেসিস। তোমরা বইয়ের ভাষায় সুন্দর করে মুখস্থ করবে, কারণ তোমাদের এইটা পরীক্ষাতে আসে যে অ্যাপিস্টেসিস কি। অ্যাপিস্টেসিস হচ্ছে একটি জিন যখন অন্য একটি নন অ্যালিলিক জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয়, তখন এই প্রক্রিয়াকে বলে অ্যাপিস্টেসিস। এখন অ্যাপিস্টেসিস যে দুই ধরনের, একটা হচ্ছে প্রকট অ্যাপিস্টেসিস আর হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিস। আমি প্রথমে প্রকট অ্যাপিস্টেসিস সম্পর্কে আলোচনা করব। প্রকট অ্যাপিস্টেসিস হচ্ছে যখন একটি প্রকট জিন অন্য একটি নন অ্যালিলিক প্রকট জিনের, নন অ্যালিলিক বলতে কি বুঝি আমরা, যে জিনগুলো একই অ্যালিলে অবস্থিত থাকে না, ঠিক আছে, আলাদা আলাদা ভাবে অবস্থিত থাকে, এই কার্যকারিতা প্রকাশে বাধা দেয়। যখন একটি প্রকট জিন অন্য একটি নন অ্যালিলিক প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, তখন তাকে বলা হয় প্রকট অ্যাপিস্টেসিস। শিক্ষার্থীরা, তোমরা কি কথা ক্লিয়ার বুঝতে পারছো এবং বোর্ড দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু কমেন্টস বক্সে কমেন্টস করে জানাও। তাহলে শিক্ষার্থীরা একটা জিনিস খেয়াল করো, অ্যাপিস্টেসিস হচ্ছে কি দুই ধরনের, প্রকট অ্যাপিস্টেসিস আর হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিস। আমি প্রথমে প্রকট অ্যাপিস্টেসিস সম্পর্কে আলোচনা করব। প্রকট অ্যাপিস্টেসিস হচ্ছে যখন একটি প্রকট জিন অন্য কোনো নন অ্যালিলিক প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, তখন তাকে প্রকট অ্যাপিস্টেসিস বলে। মেন্ডেল প্রকট অ্যাপিস্টেসিস পরীক্ষার জন্য সাদা লেঘর মোরগ বা মুরগির সাথে সাদা ওয়াইন রড মুরগির ক্রস করিয়েছিলেন। সাদা লেঘর মুরগি সাদা হলেও এর দেহে তোমার রঙিন বৈশিষ্ট্য প্রকাশের জিন থাকে, কিন্তু সাদা বৈশিষ্ট্যের জিন ওই রঙিন বৈশিষ্ট্যের জিন প্রকাশে বাধা দেয়। আমি একটু লিখে ক্লিয়ার ভাবে বুঝাই দেই। ধরো সাদা লেঘর এর রঙিন পালকের জন্য ডাইজিন হচ্ছে সি, আর সাদা লেঘর এর রঙিন পালকের বাধা দানকারী প্রকট জিন, বাধা দানকারী প্রকট জিন হচ্ছে আই, আর এই সিও হচ্ছে প্রকট জিন। শিক্ষার্থীরা একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করো যে সাদা লেঘর দেখতে সাদা, কিন্তু এর দেহে রঙিন বৈশিষ্ট্য প্রকাশের জিনও থাকে। তো রঙিন পালকের জন্য দায়ী প্রকট জিন থাকে সি, আর এই রঙিন পালকের বাধা দানকারী প্রকট জিন থাকে
শিক্ষার্থীরা, বোর্ডে আসলে সবকিছু ওরকম লেখা যায় না, কারণ আমাদের বোর্ড একটু ছোট, কিন্তু আমি যতটুকু প্রয়োজন আমি লিখতেছি, বাকিটা মুখে বর্ণনা করে দিচ্ছি। তোমরা বিষয়গুলো একটু নোট করো আর পাশাপাশি বই থেকে পড়বে। বিষয়টা হচ্ছে যে সাদা লেঘন যে মোরগ মুরগি, এরা দেখতে সাদা হলেও এদের দেহে রঙিন বৈশিষ্ট্য বহনকারী জিন থাকে। এখন সাদা লেঘনের এই সি হচ্ছে রঙিন বৈশিষ্ট্য বহন করে, রঙিন বৈশিষ্ট্য বহনকারী জিন হচ্ছে সি, আর এই আই হচ্ছে এই রঙিন বৈশিষ্ট্য বাধা দানকারী প্রকট জিন। অর্থাৎ বড় সির সাথে যদি বড় আই থাকে তখন সাদা লেঘনের এই রঙিন বৈশিষ্ট্য প্রকাশিত হতে পারে না। কিন্তু পরবর্তীতে মেন্ডেল পরীক্ষা করতে যে মেন্ডেল না, পরবর্তীতে অন্যান্য বিজ্ঞানীরা, মেন্ডেলের সূত্রের ব্যতিক্রমগুলো হচ্ছে অন্যান্য বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, যে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রমে পরবর্তীতে বিজ্ঞানীরা দেখেন যে সাদা লেঘন মোরগ মুরগির সাথে যদি সাদা ওয়াইন্ডন, এগুলো কিন্তু সব ধরে নেওয়া, এই যে জিনোটাইপ, এটা হচ্ছে জিনোটাইপ। এখানে সাদা লেঘনের জিনোটাইপ সিসিআইআই আর সাদা ওয়াইল্ডের জিনোটাইপ হচ্ছে ছোট সিসিআইআই। এই যে প্রতীকগুলো, এগুলো কিন্তু সব ধরে নিয়ে করতে হবে। বড় সিসিআইআই এখানে হচ্ছে দুই ধরনের প্রকট জিন, আর এই দুটো হচ্ছে প্রচ্ছন্ন জিন, আর এখান থেকে গ্যামিট হবে হচ্ছে সিআই, আর এখান থেকে গ্যামিট হবে সিআই। গ্যামিট কিন্তু দুইটা হবে। তোমাদের বইয়ে একটা দেখাইছে, কিন্তু এখানে দুইটা করে গ্যামিট হবে। দুইটা করে গ্যামিটের সাথে যখন ক্রস হবে তখন দেখো, ধরো একই ধরনের সব জিনোটাইপ আসবে। সব একই জিনোটাইপ, জিনোটাইপ হচ্ছে সি সি আই আই, সি সি আই আই, এরকম চারটি হবে। এটা হচ্ছে কি F1 জোন। এইখানে তোমরা একটা দেখালেও পারো, কিন্তু হবে হচ্ছে এরকম চারটি F1 জোন, এবং এইখানে সব সাদা হবে। শিক্ষার্থীরা, সাদা লেঘন এবং সাদা ওয়াইন্ডড মোরগ মুরগির মধ্যে ক্রস করাইলে F1 জন্তুতে মোট 4টি অপত্য বংশধর আসবে। এই 4টি অপত্য বংশধর সবই সাদা হবে। তোমাদের বইয়ে একটা দেখিয়েছে, একটা দেখালেও হবে, 4টাও দেখাতে পারো। আমি এখানে 2টা লিখেছি, বাকি 2টা লিখি নাই। কিন্তু মেইন যে বিষয়টা তোমাদের মনে রাখতে হবে, F1 জন্তুতে যে জিনোটাইপ হবে, সেই জিনোটাইপটা হচ্ছে বড় সি ছোট সি, বড় আই ছোট আই। একটা জিনিস খেয়াল করো, এইখানে সাদা লেঘনের জিনোটাইপ ছিল বড় সিসি আইআই, আর সাদা ওয়াইল্ডের জিনোটাইপ ছোট সিসি আইআই। আর যখন আমরা F1 জনু পেলাম, F1 জনুতে কিন্তু জিনোটাইপ চেঞ্জ হয়ে গেল। জিনোটাইপ বড় সি ছোট সি, বড় আই ছোট আই, মানে এখানে 4 ধরনের জিনই আছে। তবে এখানে বড় সি হচ্ছে প্রকট এবং বড় আই ও প্রকট। বড় সি এবং বড় আই একসাথে থাকার কারণে F1 জনুর যে অপত্য বংশধর বা মোরগ মুরগিগুলো হয়েছিল সবই সাদা হয়েছিল। এখন F1 জনুর মধ্যে আবার যখন ক্রস করানো হবে, তখন এখানে প্রকট অ্যাপিস্টেসিসের অনুপাত হবে 13:3। F1 তোমরা এর আগেও দেখেছো চেকার বোর্ডগুলোতে যে F2 জনুতে মোট 16টি বংশধর আসে। তো 16টি বংশধরের 13টি হবে সাদা আর 3টি হবে রঙিন। আমি চেকার বোর্ডের মাধ্যমে তোমাদের বিষয়টা দেখাচ্ছি। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে ক্রস হবে কি F1 ক্রস F1। F1 এর
না। এই জন্য গ্যামিট তৈরির ক্ষেত্রে তোমাদের খুব সচেতনভাবে গ্যামিটটা লিখতে হবে। এখন এই দুই ধরনের যে গ্যামিট তৈরি হলো দুইটি F1 যৌগ থেকে, আমি এখন চেকার বোর্ডের মাধ্যমে দেখাবো। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এই যে হচ্ছে গ্যামিট গুলো। তো এখানে সি সি আই আই সি সি আই আই শিক্ষার্থীরা তোমরা কি পুরো চেকার বোর্ড
চিত্রটা দেখতে পাচ্ছো? আচ্ছা লক্ষ্য করো যে এইখানে দেখো যে আমরা ধরে নিয়েছিলাম মেন্ডেলের সূত্র এবং ব্যতিক্রমগুলো ধরে নিয়ে করতে হবে। সাদা ওয়াইনডট ছিল বড় সি বড় আই এর জিনোটাইপ, আর সাদা লেঘর আর হচ্ছে সাদা ওয়াইনডট। সাদা ওয়াইনডট ছিল এই সিসিআইআই, ছোট সিসিআইআই, আর সাদা লেঘর ছিল বড় সিসিআইআই। কিন্তু আমরা যখন F2 যোগ করলাম চেকার বোর্ডের মাধ্যমে, আমরা F2 যোগ যখন বের করলাম, এখানে দেখো 16টি অপত্য বংশধর এসেছে। এর মধ্যে 3টি হয়েছে রঙিন। কোন 3টি রঙিন হয়েছে? যে 3টি জিনোটাইপে বড় আই নেই, অর্থাৎ বড় সি থাকবে কিন্তু বড় আই থাকবে না, এরকম যে 3টি জিনোটাইপ হয়েছে। এখানে দেখো 2টা বড় সি 2টা ছোট আই, একটা বড় সি ছোট সি 2টা ছোট আই, আর একটা হচ্ছে বড় সি ছোট সি 2টা ছোট আই। অর্থাৎ যেসব নতুন মোরগ মুরগির জিনোটাইপে বড় আই নাই, বড় সি আছে কিন্তু বড় আই নাই, শুধুমাত্র ওই 3টি জিনোটাইপই হচ্ছে রঙিন বৈশিষ্ট্য প্রকাশ করবে। অর্থাৎ এখানে F2 জনুর ফলাফল, F2 জনুর ফলাফল রঙিন প্রথমে আসবে না, প্রথমে আসবে সাদা অনুপাত রঙিন। এখানে 13:3। যে সব জিনোটাইপে বড় সি থাকবে কিন্তু আই থাকবে না, সেগুলো রঙিন হবে। শিক্ষার্থীরা, মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম প্রকট অ্যাপিস্টেসিসের ক্ষেত্রে সাদা লেঘর এবং সাদা ওয়াইনডট মোরগ মুরগির মধ্যে ক্রস করিয়ে F2 জনুতে যে 16টি বংশধর সৃষ্টি হয়েছিল তার মধ্য থেকে 3টি হয়েছিল রঙিন। কোন 3টি রঙিন হয়েছিল? যে 3টি জিনোটাইপে বড় সি আছে কিন্তু বড় আই নাই। বড় আই না থাকার কারণে সি তার রঙিন বৈশিষ্ট্য প্রকাশ করতে পারছে। তোমরা বই থেকে পুরো বিষয়টি মানে একদম জিনতাত্ত্বিক ব্যাখ্যা চেকার বোর্ড সহ খুব ভালো করে পড়বে, না পড়লে কিন্তু বুঝতে পারবে না। আর এই চেকার বোর্ড একবার একটু কনফিউশনে চলে গেলে তখন মিলানোটা খুব কঠিন হয়ে যায়। যে কারণে প্রকট অ্যাপিস্টেসিসের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লিয়ার কনসেপশন থাকতে হবে। ক্লিয়ার কনসেপশন না থাকলে তুমি যখন পরীক্ষাতে চেকার বোর্ড করতে যাবা তখন অনেক কনফিউশন চলে আসবে, মিলবে না। একবার কনফিউশন আসলে মিলানোটা খুবই কঠিন হয়ে যাবে। যা হোক, তাহলে আমরা মনে রাখবো যে সাদা লেঘর ও সাদা ওয়াইনডট মোরগ মুরগির মধ্যে ক্রস করানোর পরে F1 জনুতে সবগুলো মোরগ মুরগি সাদা হয়েছিল, কিন্তু 2টি F1 বংশধরের মধ্যে যখন আবার ক্রস করানো হয়েছিল তখন F2 বংশধরে 13টি হয়েছিল সাদা এবং 3টি হয়েছিল রঙিন। কোন 3টি রঙিন হয়েছিল? যে 3টি জিনোটাইপে বড় সি আছে কিন্তু বড় আই নাই। এখানে আরেকটা বিষয় থেকে যায় যে এইটা নিয়ে তোমাদের একটু কনফিউশন হয় যে এই যে ছোট সি ছোট আই, এইটা কেন সাদা হলো? এখানে তো কোনো বড় আই নাই। এইটা সাদা হইলো এই কারণে যে এখানে কিন্তু বড় সিও নেই। আর এইটা আমরা প্রথমে শুরুতেই ধরে নিয়েছিলাম যে সাদা ওয়াইনডটের ক্ষেত্রে যে ছোট সি ছোট আই, এটা কি সাদাই হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি এখন আলোচনা করব দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিস নিয়ে। প্রকট অ্যাপিস্টেসিস আর দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিস। অ্যাপিস্টেসিসের সংজ্ঞাই হচ্ছে যখন একটি জিন অন্য একটি নন অ্যালিলিক জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়। প্রকট অ্যাপিস্টেসিসের ক্ষেত্রে হচ্ছে প্রকট জিন, যেমন বড় আইও প্রকট জিন, বড় সিও
জিন। তো বড় আই বড় সি কে বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিয়েছিল। কিন্তু দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস মানে হচ্ছে দুইটি প্রচ্ছন্ন জিন যখন প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় সেই এপিস্টেসিসকে বলা হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। আমাদের মানে জিনোটাইপ, তারপরে হচ্ছে গ্যামিট, এইগুলো কিন্তু সব কাছাকাছি আসে, চেকার বোর্ডও একই রকম আসে, কিন্তু আমাদের ফিনোটাইপিক ব্যাখ্যা হচ্ছে আলাদাভাবে তুলে ধরার মাধ্যমেই আমরা এক একটা আলাদা করতে পারবো। যেমন পরিপূরক জিনের ফিনোটাইপিক ব্যাখ্যা একরকম ছিল, এপিস্টেসিসের প্রকট এপিস্টেসিসের ফিনোটাইপিক ব্যাখ্যা একরকম, আর দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসেরও ফিনোটাইপিক ব্যাখ্যা আলাদা রকম হবে। আমি এখন দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস সম্পর্কে আলোচনা করব। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস এর অনুপাত হবে 9:7। শিক্ষার্থীরা, আমরা একটু বাস্তব জীবনে ফিরে যাই। আমরা অনেক সময় দেখি আমাদের আত্মীয় স্বজনের মধ্যে অনেকে বোবা হয়। বায়োলজির ভাষায় বোবাদের বলা হচ্ছে মুখ বধির। মুখ বধির। এখন মুখ বধির একজন পুরুষের সাথে যদি মুখ বধির একজন মহিলার বিয়ে হয়, অর্থাৎ দুইজন বোবা মানুষের মধ্যে যদি বিয়ে হয়, তাদের সন্তানরা কিন্তু বোবা হবে না, তাদের সব সন্তানগুলোই স্বাভাবিক হবে। এই যে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস, এই দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস হচ্ছে এই মুখ ও বধির ব্যক্তিদের মধ্যে যে জিনোটাইপিক পরিবর্তনগুলো আসে বা কি কারণে মুখ ও বধির হচ্ছে সেইটার ব্যাখ্যা। তো এইখানে মুখ বধির হওয়ার পিছনে দায়ী থাকে মানে দুইটি প্রচ্ছন্ন জিন। আমরা ধরে নেই যে ধরা যাক প্রচ্ছন্ন জিন যথাক্রমে ডি ও ই, ঠিক আছে? তাহলে দুইজন মুখ বধির, মুখ বধির একজন হচ্ছে পিতা, এর জিনোটাইপ হবে বড় ডি ডি ছোট ই ই, আর মুখ বধির এ ধরো মাতা, এর জিনোটাইপ হবে ছোট ডি ডি ই ই। এইখানে মেইন বিষয় হচ্ছে কি তোমার দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস, মানে দুইটি প্রচ্ছন্ন জিন। এই দুইটি প্রচ্ছন্ন জিন এই দুইটা প্রকট জিনের বৈশিষ্ট্যকে প্রকাশ করতে দিচ্ছে না, আর এই দুইটা প্রচ্ছন্ন জিন এই দুইটা প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশ করতে দিচ্ছে না। এখন যখন আমরা এরকম মুখ ও বধির স্বামী স্ত্রীর মধ্যে ক্রস হবে বা মানে বিয়ে হওয়ার পরে যখন সন্তান আসবে, ওই সন্তানরা কেউই মুখ ও বধির হবে না, সবাই স্বাভাবিক হবে। কিভাবে স্বাভাবিক হবে সেটা আমি তোমাদের দেখাই। মুখ বধির ক্রস মুখ বধির। জিনোটাইপ হচ্ছে ডি ডি ই
দুটি ছোট ডি, মানে দ্বৈত প্রচ্ছন্ন জিন থাকার কারণে পিতামাতা হচ্ছে মুক ও বধির বা বোবা। এখন এদের দেখো গ্যামেট হচ্ছে ডি ই ক্রস ডি ই, এই হচ্ছে গ্যামেট। দেখো বড় ডি ছোট ডি, বড় ই ছোট ই, এরকম কিন্তু 4টি জিনোটাইপ আসবে। F1 বংশধরে 4টি জিনোটাইপ আসবে। তোমাদের বোঝানোর সুবিধার্থে একটি লিখেছি আমি, কিন্তু এইখান থেকে গ্যামেট হবে 2টি, এখান থেকে গ্যামেট হবে 2টি, অন্যান্য চেকার বোর্ডের মতোই। তো 2টি 4টির মধ্যে যখন আমরা ক্রস করাবো ঠিক একই রকম 4টি সন্তান আসবে। 4টি সন্তান, এই যে এরা হচ্ছে F1 জনু। F1 জনু সবাই স্বাভাবিক। স্বাভাবিক বা শ্রবণ ক্ষম। তাহলে শিক্ষার্থীরা এটাই কিন্তু মেজর পয়েন্ট, যে মুখ বধির কারা হয়েছিল, 2টা বড় ডি আর 2টা ছোট ই, আর বা 2টি বড় ছোট ডি 2টি বড় ই, মানে 2টি প্রচ্ছন্ন জিন যখন একই যার সাথে ছিল তখন হচ্ছে প্রকট জিনের নন অ্যালিলিক, মানে যেটা একই রকম না, নন অ্যালিলিক প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিয়েছিল। কিন্তু এখান থেকে যখন গ্যামেট আসলো এবং F1 জনু আসলো, এইখানে দেখো F1 জনুতে কিন্তু 2টি প্রচ্ছন্ন জিন একসাথে নেই, একটা প্রকট জিন একটা প্রচ্ছন্ন জিন, আবার একটা প্রকট জিন একটা প্রচ্ছন্ন জিন। এরকম হওয়ার কারণে সবাই কি হয়েছিল, স্বাভাবিক বাক শ্রবণক্ষম, অর্থাৎ একজন মানে একজন মূকবধির পুরুষের সাথে মূকবধির মহিলার বিয়ে হলে তাদের সন্তানরা সবাই স্বাভাবিক হবে। কিন্তু এই যে ডিডিই এই জিনোটাইপধারী সন্তানরা, এরকম একই ধরনের জিনোটাইপধারী পুরুষ ও মহিলার মধ্যে যখন আবার বিয়ে হবে, অর্থাৎ F1 এবং F1 এর মধ্যে আমরা যখন আবার ক্রস করাবো, তখন এখানে দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিসের অনুপাত হয়ে যাবে 9:7। 9:7 হচ্ছে এখানে 9 জন হবে স্বাভাবিক আর 7 জন হবে মূক ও বধির। আমি এই বিষয়টাই তোমাদের দেখাবো। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে কি হবে, F1 ক্রস F1। এখানে F1 এর জিনোটাইপ ছিল ডি ডি আর হচ্ছে ই ই ক্রস ডি ডি ই ই। আমরা একই সূত্র ধরে গ্যামেট গঠন করব। এটা হচ্ছে কি জিনোটাইপ আর গ্যামেট, গ্যামেট বা গ্যামেট একই কথা। এখানে হবে ডি ই, বড় ডি ছোট ই, ছোট ডি বড় ই, ছোট ডি ছোট ই। এইখান থেকে 4টি গ্যামেট হবে, এখান থেকেও সেম এরকম 4টি গ্যামেট হবে, যেটা আমি দ্বৈত প্রকট অ্যাপিস্টেসিসের ক্ষেত্রে দেখিয়েছি। প্রকট অ্যাপিস্টেসিসের জিন আর এই যে দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিসের এই যে জিনোটাইপ এবং গ্যামেট কিন্তু একই, ঠিক আছে? কিন্তু জিনতাত্ত্বিক যে ব্যাখ্যা, ফিনোটাইপিক যে ব্যাখ্যার ক্ষেত্রে হচ্ছে চেঞ্জ হবে।
শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা কিন্তু প্রথম ক্রস করিয়েছিলাম মুক ও বধির। ওখানে জিনোটাইপ ছিল দুইটা বড় ডি, দুইটা ছোট ই, আর হচ্ছে দুইটা ছোট ডি, দুইটা বড় ই, এরকম ছিল। কিন্তু এখানে যে আমরা 16টি বংশধর পেলাম, এখানে দেখো বিভিন্ন ধরনের জিনোটাইপ চলে আসছে। এখানে কি আছে? দুইটা বড় ডি, দুইটা বড় ই, দুইটা বড় ডি, একটা বড় ই, বড় ই। এই যে যত ধরনের জিনোটাইপ আসছে এর মধ্যে 7 জন সন্তান হবে শুধু মুক ও বধির। কোন 7 জন সন্তান মুক ও বধির হবে? যে যাদের জিনোটাইপে দুইটা বড় ডি, সরি দুইটা ছোট ডি অথবা দুইটি ছোট ই থাকে। এই যে দেখো এইখানে আছে, এখানে কিন্তু সবগুলো সবাই স্বাভাবিক, এখানে আছে দুইটি ছোট ই, এজন্য এই জিনোটাইপ হবে মুক বধির। আমি শুধু মুক বধির গুলো লিখবো। এখানে দুইটা ছোট ই একসাথে আছে, এখানে দুইটা ছোট ই একসাথে আছে, এই জিনোটাইপ হবে মুক বধির। এখানে দুইটি ছোট ডি একসাথে আছে, এটা হবে মুক বধির। এখানে দুইটা ছোট ডি একসাথে, মুক বধির। এখানে দুইটা ছোট ই, মুক বধির। এখানে ছোট ডি, মুক বধির। আর এখানে সবই ছোট, মুক বধির। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এই যে 7 জন, 1 2 3 4 5 6 7, এই 7 জন সন্তান মুক বধির হবে যাদের দেহে একই সাথে দুইটি প্রচ্ছন্ন জিন থাকে এবং যে দুইটি প্রচ্ছন্ন জিন প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, এরা হচ্ছে মুক বধির। তাহলে স্বাভাবিক বাক শ্রবণক্ষম, স্বাভাবিক অনুপাত মুক বধির 9:7। আর প্রকট এপিস্টেসিসের অনুপাত ছিল, প্রকট এপিস্টেসিস এ অনুপাত 13:3। শিক্ষার্থীরা আমাদের মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমগুলো আলোচনা করা শেষ হলো। তোমরা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমে 2 ধরনের ব্যতিক্রম দেখতে পাবে বা পড়তেছো, পরিপূরক জিন আর হচ্ছে এপিস্টেসিস। পরিপূরক জিনের অনুপাত হচ্ছে 9:7, আর এপিস্টেসিসের 2টা ভাগ, প্রকট এপিস্টেসিস আর হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। প্রকট এপিস্টেসিসের অনুপাত হচ্ছে 13:3 আর দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের অনুপাতও 9:7। একটা জিনিস লক্ষ্য করো, পরিপূরক জিন আর দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস 2টা ব্যতিক্রমেরই অনুপাত কিন্তু 9:7, কিন্তু ব্যাখ্যা ছিল আলাদা। পরিপূরক জিনের ক্ষেত্রে ব্যাখ্যা ছিল হচ্ছে যে 2টি প্রকট জিন একত্রিত হয়ে নতুন একটা বৈশিষ্ট্য প্রকাশ করবে। মানে ওখানে আমরা দেখেছিলাম যে পরিপূরক জিনের ক্ষেত্রে যে 2 ধরনের সাদা ফুলের মধ্যে ক্রস করিয়ে সব বেগুনি ফুল পেয়েছিলাম, মানে F1 জন্তুতে সবগুলো ছিল বেগুনি। আর দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসেও কিন্তু সেম, দেখো যে 2 জন মুক বধির ব্যক্তির মধ্যে বিয়ে হলে যে F1 জন্তুতে যে 2টি প্রকট জিন পাশাপাশি আসলো বা একসাথে আসলো, এখানে সবাই হয়েছিল কি স্বাভাবিক বাক শ্রবণক্ষম। মানে 2 জন বোবা লোকের মধ্যে বিয়ে হলে সন্তানটা হলো স্বাভাবিক বাক শ্রবণক্ষম। আর পরিপূরক জিনের ক্ষেত্রে হচ্ছে তোমার 2 ধরনের সাদা ফুলের মধ্যে ক্রস করে এখন জন্মতে হয়েছিল বেগুনি ফুল, মানে আলাদা কিছু তৈরি হয়েছিল। অর্থাৎ পরিপূরক জিন এবং দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের সবকিছু কিন্তু লেখা একই রকম, কিন্তু শুধু ফিনোটাইপিক যে ব্যাখ্যা, ফিনোটাইপিক ব্যাখ্যাটা আলাদা হবে। আর প্রকট এপিস্টেসিস একটু অন্যরকম। তো তোমরা এই 3টি বিষয় তুলনা করে ভালো করে পড়বে।